প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24-এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমরা একটা তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, চেয়ারম্যান মেডিসিন বিভাগ ও প্রো ভাইস চ্যান্সেলর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, কিছুদিন আগেই আমাদের পবিত্র ঈদুল আজহা শেষ হলো, কেমন করলেন ঈদ? জি আলহামদুলিল্লাহ। জি, ধর্মীয় ভাবগম্ভ পরিবেশে আপনি দেখেন এবার আলহামদুলিল্লাহ আমরা ভালো বলবো এই জন্য এবার কিন্তু রোড ট্রাফিক কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট ওইভাবে দেখিনি। বা আমরা যদি দেখি যদি গরুর বাজার থেকে শুরু করে যাত্রাপথ সবকিছু এবার সুন্দর ছিল। সেজন্য আমি বলবো যে এবারের কোরবানি ঈদটা বা ঈদুল আজহাটা অন্যরকম ভাবে পালিত হয়েছে। জি জি। আরেকটা জিনিস হচ্ছে কি, মানে যেহেতু যতই আমাদের ছুটি থাকুক, যত বড় ছুটি হোক, যারা আমরা ডাক্তার প্রফেশনে আছি, মেডিকেল সার্ভিসে জড়িত, তারা কিন্তু 24/7 365 দিনই কাজ করেন। আপনারাও নিশ্চয়ই সবসময়, যেহেতু ঢাকাতে ছিলেন, পেশেন্ট সবসময় ভর্তি ছিল, পেশেন্ট দেখতে হয়েছে। তো আমরা জানছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কোভিড ভ্যারিয়েন্ট আবার একটা নতুন এসেছে। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও এসেছে নতুন কোভিড ভ্যারিয়েন্ট, এবং এটা মানে এটা নতুন কোনো লক্ষণ আছে কিনা, এটার সাথে আগের কি কি রিলেশন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা ডেফিনেটলি ব্যস্ত ছিলাম। আমরা বলতে পারি যে আমাদের শুধু আমি যেহেতু বিএমইউতে আছি, দ্যাট মিনস বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের সময় 3 দিন ওপিডি খোলা ছিল। এখানে প্রায় 2500 জন লোকের মতো কিন্তু আমাদের পেশেন্ট আমরা অ্যাটেন্ড করেছি। আমাদের ভর্তি রোগী তো ছিলই। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন কোভিড ভ্যারিয়েন্টটা আসলে নতুন বলে আমরা বলবো না, এটা আসলে ওমিক্রনের একটা অংশ। আমরা যখন দেখি কোভিড যখন প্রথম আসলো SARS-CoV-2, যেটা একটা ছিল যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটা ছিল সবচেয়ে ভয়াবহ, যেটাতে সবচেয়ে বেশি ক্যাটাস্ট্রফি হয়েছে, মৃত্যু হয়েছে। ওমিক্রন কিন্তু আমরা যদি দেখি 2021 সাল থেকেই কিন্তু সাউথ আফ্রিকাতে ছিল। এটা ইনফেক্টিভিটি অনেক বেশি, কিন্তু এটাতে কিন্তু ক্যাটাস্ট্রফি কিন্তু কম্পারেটিভলি কম। এই ভাইরাসগুলো কন্টিনিউয়াস আপনার মিউটেশনের মাধ্যমে যায়। কখন আমরা বলি যে অ্যাসোরমেন্ট হয়, কখনো দুইটার সাথে রিকম্বিনেশন হয়, বিভিন্ন রকমের চেঞ্জগুলো হতে থাকে। চেঞ্জ হতে হতে সবসময় এটা কিন্তু ভাইরাসগুলো চেঞ্জের উপরে থাকে। তো এখন যে ইন্ডিয়াতে যে আমরা ভ্যারিয়েন্টটা যেটা দেখছি, বা আমরা যদি দেখি যে সারা বিশ্বে এখন প্রায় 30টা দেশের মতো কান্ট্রিতে কিন্তু ছড়িয়ে গেছে, বিশেষ করে মেডিটেরিয়ান জোনটা, সাউথ ইস্ট এশিয়াটা, এবং আমরা যদি ইভেন আমেরিকা থেকে শুরু ইউরোপ, সব জায়গায় কিন্তু কম বেশি এটা পাওয়া যাচ্ছে। যেটাকে আমরা বলছি এটারই একটা ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে কি আমরা যদি বলি তাহলে হচ্ছে NB.1.8.1 এই ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে। আমাদের যদি এই সাবকন্টিনেন্ট যে ধরি, যেটা পাওয়া যাচ্ছে, যেটা ইন্ডিয়াতে যেটা পাওয়া যাচ্ছে, সেখানেও কিন্তু এটা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যেটা কিন্তু ICDDRB যে নতুনভাবে ডিটেক্ট যেটা করলো, সেটা কিন্তু একটা JN.1 ভ্যারিয়েন্ট। এটাও কিন্তু সবই কিন্তু ওই ওমিক্রনের কিন্তু সাথে রিলেটেড কিন্তু। তাহলে JN1 যেটা, সেই ভ্যারিয়েন্টের একটা সাব যেটা পাওয়া যাচ্ছে, যেটা আপনার XFG, তারপর XFC এটা পাওয়া যাচ্ছে। আবার থাইল্যান্ডে যদি দেখি আমি XEC এই ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে। সবগুলো কিন্তু আছে ওমিক্রনের কিন্তু একটা ভ্যারিয়েন্ট। তার মানে এটা কোনো নতুন কোনো ভ্যারিয়েন্ট না, এটা হচ্ছে একটা মিউটেশনের পর্যায়ের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যে কেন এটাকে নিয়ে আমরা আলাপ করছি। এইটাতে SFCতে বা আমরা যদি NB.1.8.1 যদি ধরি, এখানে আপনার যে কতগুলো কোভিডে আমরা সবাই জানি আমরা একটা স্পাইক প্রোটিন থাকে, বা একটা কাভারিংয়ের বাইরে ছোট ছোট কতগুলো আপনার কাটার মতো থাকে। এই কাটাগুলোর মাধ্যমে আমরা বলে থাকি যে ACE যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সাথে গিয়ে সেটা বাইন্ড করে। এই যে মিউটেশন হওয়ার জন্য আপনার ওই বাইন্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যায়, তার মানে তার এফিনিটি অনেক বেশি বেড়ে যাওয়ার জন্য এই ভাইরাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা চোখ বা যে জায়গা থেকে ঢুকুক না কেন, এন্ট্রি পয়েন্টে গিয়ে তার সাথে বাইন্ডিংটা ভালো হচ্ছে। নট অনলি দিস, আমাদের তো কম বেশি সবারই কোভিড হয়ে গিয়েছে। যদিও আমরা বাংলাদেশে বলি যে কোভিড হয়েছে 21 লাখ বা কত যাই বলি না কেন, বা 20 লাখ বা 50,000 বা 55,000 বলি আমরা, কিন্তু কম বেশি আসলে কিন্তু ম্যাক্সিমাম লোকেরই আমরা যখন পরীক্ষা করি, সিটি স্ক্যান করি, দেখা যায় যে লাংসে ফাইন্ডিং আছে, বাট তার কোভিড ছিল না। তো এইটা যদি আমি বলি, তাহলে দেখা যায় কম বেশি কিন্তু আপনার আমার শরীরে কিন্তু একটা প্রোটেক্টিভ একটা অ্যান্টিবডি আছে। নট অনলি দিস, আমরা কিন্তু দেখা যায় বাংলাদেশে কিন্তু বিশাল একটা অংশ কিন্তু আপনার 3টা পর্যন্ত আমরা ভ্যাকসিনেটেড। এই ভ্যাকসিন থাকার জন্য যে জিনিসটা হচ্ছে আপনার আমাদের যে একটা বডি যে প্রোটেকশন থাকে, এই যে প্রোটেকশনটা যেটা থাকে, বলা হয় যে এই যে নতুন ভ্যারিয়েন্টটা, তাকেও কিছুটা একটু এসকেপ করার একটু টেন্ডেন্সি থাকে। কিন্তু থাকলেও
আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা যে টিকা যেটা দেওয়া আছে সেই টিকা প্লাস আমাদের যে কোভিড হয়েছে, যদিও টাইটার এখন আমাদের সব অনেক কমে গিয়েছে, তাতে হয় কি যদি আপনার শরীরে যদি এটা নতুন করে আবার ঢুকে যায়, আমি কোভিডে আক্রান্ত হব, সেটা কিন্তু এই ভ্যাকসিন আমাকে প্রোটেক্ট করতে পারবে না। কিন্তু আপনি যদি দেখেন এই বছরে এখন পর্যন্ত কিন্তু একজন মারা গিয়েছে, তাহলে একজন যদি মারা গিয়ে থাকে তাহলে এটা ক্যাটাস্ট্রফি হবে, এটা হবে না এটা বলার মতো এখনো সময় আসেনি, বা হবে না এটা বলার মতো সময় আসেনি। তো আমরা এতটুকু অন্ততপক্ষে বলতে পারি যে এই ভাইরাসটার কারণে ইনফেক্টিভিটি কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি যদি দেখেন এই মাসের 12 তারিখের মধ্যে, আজকে 12-13-তে পড়লো, তো আমি গতকাল পর্যন্ত আমরা ধরি প্রায় আক্রান্ত কিন্তু 82 জন হয়ে গেছে। ভাইরাস গত মাসে যেটা ছিল 86, তার আগের মাসে ছিল মাত্র 23। এই বছরে কিন্তু টোটাল হচ্ছে 200 আক্রান্ত। তাহলে 200-র মধ্যে দেখেন আপনি এই 82 জনে কিন্তু এই 12 দিনের মধ্যে, তাহলে 100 তো তাই নয়। আমরা যখন চেম্বারে যখন রুগী দেখি বা আমরা যখন হাসপাতালে রুগী দেখি, আমরা বিশাল একটা অংশ কিন্তু পাচ্ছি আমরা যে হ্যাঁ আপনার সর্দি কাশি নিয়ে আসছে, বা সর্দি কাশি কারো নাইও, আবার শুধু শরীরে ব্যথা, প্রোফাউন্ড উইকনেস। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে এইবারের কোভিডের সিমটমগুলো যে দেখি, আগের কোভিডের সাথে আমরা সবাই জানি ওইখানে কিন্তু সাধারণত হাই গ্রেড ফিভার থাকতো কমনলি। এইবার যে নতুন যে ভেরিয়েন্ট আছে সেটাতে ইউজুয়ালি আপনার লো গ্রেড ফিভার থাকে এবং একটা জ্বর ভাব থাকে। দেখা যায় যে 100-100.5 এরকম জ্বরটা, 99 এরকম জ্বরটা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত থেকে যাচ্ছে। তাহলে আমরা লো গ্রেড ফিভার পাচ্ছি, আমরা পাচ্ছি একটু গলায় একটু ব্যথা পাচ্ছি, অথবা গলায় একটু চুলকানির মতো হচ্ছে। এইবারের যে ভেরিয়েন্টের আর একটা অ্যাটিপিক্যাল জিনিস যেটা হচ্ছে, গত কোভিডের সময়ও আমরা পেতাম কি, আমরা একটু পেটের মধ্যে একটু পুটপাট পেতাম, আমরা একটু খাবার রুচিটা চলে যেত, হয়তো আমার একটু ডায়রিয়া হতো, সব ছিল। কিন্তু এইবারটা কিন্তু এটা তার থেকে কিন্তু একটু সিভিয়ারিটি বেশি নিয়ে আসতেছে। তাহলে আমরা কিন্তু একটা বিশাল অংশ পাচ্ছি গলায় ব্যথার সাথে কিন্তু ডায়রিয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, আমরা যে বলতাম যে খাবার গন্ধ চলে যায়, নাকে গন্ধ পাই না, এই জিনিসগুলো কিন্তু আমরা এবারের কোভিডে কিন্তু আমরা পাচ্ছি না, এই জিনিসগুলো কিন্তু ওটা হচ্ছে না। তাহলে এইটা কিন্তু একটা ভেরিয়েশন হচ্ছে আমাদের। নেক্সট হচ্ছে আমাদের কিন্তু জয়েন্ট পেন নিয়ে আসছে। আমরা প্রতিদিন কিন্তু পাচ্ছি, চেম্বারেও পাচ্ছি, বাইরেও পাচ্ছি, রোগীরা আসতেছে আমাদেরকে জ্বর, 1 দিন 2 দিন জ্বর, তারপর সিভিয়ার আপনার বোন পেইন, হাঁটতে পারে না, চলতে পারে না। এটা যেহেতু আমাদের সবচেয়ে বেস্ট পরীক্ষা আমরা বলি RT-PCR বলি, আমাদের চিকুনগুনিয়াও কিন্তু এরকম হয়। আরও কিছু ভাইরাস আছে, রেসপিরেটরি ভাইরাস, যেগুলো তো এরকম গিরা ব্যথা বা শরীরে ব্যথা হয়। তার মানে এই মুহূর্তে আমরা শুধু বলতে পারি কোভিড হচ্ছে, চিকুনগুনিয়া কম বেশি মে বা মে নট বি, যেহেতু আমরা RT-PCR করছি না, আমরা কিন্তু যেখানে করছি যেটাতে আপনার কোভিডও হচ্ছে, তাহলে সবগুলো সিমটম কিন্তু কম বেশি কিন্তু ওভারল্যাপ বা মাস্ক হয়ে যাচ্ছে। বাট ভাইরাল একটা কিন্তু অ্যাটাক কিন্তু অন্যান্য ভাইরাস কিন্তু আমার হচ্ছে। তার মানে এই জিনিসগুলো আমার প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। আর কোভিডের জন্য যে কমন কথা, একটু কাশি হওয়া, ড্রাই কাপ যেটা ভালো হচ্ছে না, বা একটু শ্বাসকষ্ট হওয়া, এগুলো তো কমন সিমটম আগেও ছিল, এখনও ছিল, বাট এবারে তীব্রতাটা কিন্তু অনেক কম। এবার তীব্রতাটা কম, কিন্তু দেখা যাচ্ছে ইনফেক্টিভিটি যেটা বলেন এখন আস্তে আস্তে বাড়ছে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে টেস্ট কিন্তু আপনি যেটা বলেন যে আমাদের আক্রান্ত বলছি আমরা 21 লাখ, কিন্তু আসলে এর বেশি, যেহেতু আমরা টেস্ট কারো পজিটিভ, কারো করলে ফলস নেগেটিভ আসতে পারে, আবার অনেকে করেইনি। তো এই ক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করবেন যে যদি কারো ঠান্ডা কাশি হয় সেক্ষেত্রে কি টেস্টের দিকে যাওয়া উচিত, নাকি তার মানে কোভিড মনে করে সেভাবেই চলাফেরা করা উচিত? প্রথম হচ্ছে, যখন একটা রেসপিরেটরি একটা ইনফেকশন আপনার হবে, কারণ আমরা তো আগে থেকেই সবাই জানি যে আপনি যদি মাস্ক পরেন আর একজন যদি আক্রান্ত থাকে, তিনি যদি মাস্ক না পরেন, তাহলে কিন্তু আপনার হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আর যিনি আক্রান্ত তিনি যদি মাস্ক পরলেন আর আপনি যদি মাস্ক না পরি, আমার আক্রান্তর পরিমাণটা কিন্তু আর অনেক কমে যায়। আর যে আক্রান্ত তিনি যদি পড়েন, আমিও যদি পড়ি, সেটা কিন্তু প্রায় শূন্যের কোঠায় চলে যায়। তাহলে সেই জন্য হচ্ছে যিনি আক্রান্ত, আমার উপদেশ থাকবে, আমরা চাবো যেই আক্রান্ত হোক না কেন, তিনি তাকে একটু কনফাইন করে ফেলবেন। তিনি যদি তখন মাস্ক ব্যবহার করেন, তিনি যদি খুব ব্যস্ততা বা কিছু না থাকে, উনি যদি অফিস থেকে একটু ছুটি নেন, তো উনি যদি বাচ্চার যদি স্কুলে, আমার যে স্কুল খুলে যাচ্ছে, আমার যদি বাচ্চাদেরকে যদি এরকম হয়, আমি যদি স্কুলে না পাঠাই, কারণ স্কুল একটা বিশাল একটা গ্যাদারিং বাচ্চাদের, তো এই গ্যাদারিংয়ে যদি একটা বাচ্চা আক্রান্ত থাকে তখন কিন্তু সব বাচ্চাগুলো আক্রান্ত হয়ে যাবে। আমরা যদি মনে করি যে এই পাবলিক গ্যাদারিংগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, যেমন ঈদের বন্ধে তো একটা ভয় থেকেই যাচ্ছে, যে আমরা বিভিন্ন রকম আমাদের বলি কক্সবাজারে দেখেন যে প্রচুর লোক গিয়েছিল, বা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে, প্লাস ঈদের পরে আরেকটা জিনিস থাকে যেটা আপনার বিয়ের একটা ঢল থাকে। তো এই বিয়ের ঢল বা যাই বলি না কেন, এগুলো সব কিন্তু অল আর পাবলিক গ্যাদারিং। সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে, ঈদের পরে লোক দেখতে যাচ্ছে, সেটা কিন্তু পাবলিক গ্যাদারিং। তার মানে এইসব জায়গাগুলোতে আমি যদি আক্রান্ত থাকি, আমি যদি মনে করি আমি বললে এগুলো বন্ধ হবে না, সেজন্য আমি যদি আক্রান্ত থাকি, আমি আমার নিজের দায়িত্বে যদি মাস্ক ব্যবহার করি, আমি যদি নাই বা আমি যদি অ্যাভয়েড করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার একটু সতর্কতার জন্য
এই বাংলাদেশ বেঁচে যাবে, মানুষ বেঁচে যাবে, সবাই বেঁচে যাবে। সেক্ষেত্রে অবশ্যই সেটা বলছেন যে অবশ্যই মানে সচেতনতা প্রথম ভাগে চলে আসে। সচেতন হলে কিন্তু আসলে যে মাস ইনফেক্টিভিটিটা কমে যায়। আর এখন পর্যন্ত আমরা জানি যে একজন মারা গেছে, ওনার সম্পর্কে জানতে চাই, কারণ অনেকে আমরা আমাদের অনুষ্ঠান করার উদ্দেশ্য আসলে কাউকে সবাইকে সচেতন করা, ভয় দেখানো না সবসময়। তো আমরা এটা জানি যে ওনার কোমরবিডিটিসের কারণে সে মারা যেতে পারে, কোভিডের কারণেই যে মারা গেছে এটা কি কনফার্ম কিনা? না, এখন কথা হচ্ছে যে কোভিডের কারণে মারা গিয়েছে এটাও যেমন কনফার্ম না, তো উনি কোভিড আক্রান্ত ছিলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোভিড তো আসলে কোভিডের পরে যে কনসিকুয়েন্সগুলো হয় তার জন্যই মারা যাচ্ছে। আমরা যদি পর্যালোচনা করি এই 1 মাসের মধ্যে যদি, বা যদি গত 1 মাসের মধ্যে যদি পর্যালোচনা করি, আমরা দেখি যে ঢাকা শহরে, আমি যেহেতু ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে আপনার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু মৃত্যু কিন্তু একজনের, বেশ কিছু পেশেন্ট কিন্তু মারা গিয়েছে। আমি যদি দেখি আমার হাসপাতালের একজন কিন্তু প্রফেসর কিন্তু মারা গিয়েছেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে। উনি কিন্তু আমাদের এসেছিলেন জাস্ট গায়ে গায়ে জ্বর, ওনার তারপরে ছিল কিন্তু দেখেন, আমি যদি দেখি ছিলেন তার কিন্তু ছিল কিন্তু ডায়রিয়ার পরে উনি কিন্তু চলে গেলেন, শকে চলে গেলেন। আমরা তাকে ম্যানেজ করলাম, ম্যানেজ করার পরে তাকে দেখা গেল যে তার হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, লাংসে তার নিউমোনিয়ার মতো ডেভেলপ করে গেল। ডেভেলপ করার পর আমরা তাকে ট্রিটমেন্ট দিলাম, তাকে ভেন্টিলেটরে দিতে হলো, তিনি ভালো হয়ে গেলেন, কথা বললেন সবার সাথে, চা কফি খেলেন, আবার পরের দিন খারাপ হয়ে মারা গেলেন। তো নট অনলি দিস, আমাদের ইবনে সিনাতে মারা গিয়েছে এরকম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে, বরিশালের একজন পেশেন্ট, আমাদের একজন মেডিকেল স্টুডেন্ট মারা গেছে। তার মানে নিউমোনিয়াতে কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা আমাদের বাংলাদেশে তো একটু আমাদের এই পরীক্ষাগুলোতে আমরা কিন্তু একটু সীমাবদ্ধতা আমাদের রয়ে গিয়েছে। আর নট অনলি দিস, এই কোভিডের পরীক্ষাগুলো আসলে হওয়ার সাথে সাথে শুরুতেই করতে হয়। তো শুরুতে যদি না করতে পারি, আর আমরা যে পরীক্ষাটা নর্মালি করা হয়, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা করা হয়, সেটা কিন্তু আসলে ডিটেকশন রেট কিন্তু অনেক পুয়ার। তার মানে কিন্তু এটা আপনি কোভিডে আক্রান্ত হলেও আপনাকে কিন্তু ফলস নেগেটিভ আসতে পারে। যদি র্যাট পজিটিভ হয়, আমি ধরে নিতেই পারি যে হ্যাঁ আমার কোভিড হয়েছে, আমি ধরে নিতে পারি যে আমার কোভিড হয়েছে। কিন্তু র্যাট নেগেটিভ আমি কিন্তু বলতে পারি না যে আমার কোভিড হয় নাই। আর শুধু নট অনলি দিস, এই ইনফেক্টিভিটির কথা যদি আমি বলি, 7 ডেজের পর আসলে ইনফেক্টিভিটি থাকে না, ভাইরাসটা পাওয়া যায় না। তো আমার শরীরে যখন ভাইরাসটা ঢুকে, এইটা আজকে যদি ভাইরাসটা ঢুকে, এই সিমটমটা 1 থেকে 14 দিনের মধ্যে যে কোনো এক সময় চলে আসতে পারে। তো এখন যখন আমার সিমটম চলে আসবে, অলরেডি কিন্তু ভাইরাসটা কিন্তু আমার চলে যেতে বডি থেকে কিন্তু আমার ডিটেক্ট করলে যখন নেজাল সব আমি নেব, আমি নাও পেতে পারি। সেই জন্য আসলে কোভিড হয়েছে প্রমাণ করে করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ওই একজন পেশেন্ট নয়, আমি শুধু বললাম যে এই গত 10-15 দিনের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু আমার জানা মতে 3 জন কিন্তু অলরেডি মারা গিয়েছেন, কিন্তু অলরেডি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে মারা যাচ্ছেন। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্ট পাচ্ছি, এবং এটা কিন্তু গত 1 মাস থেকে কিন্তু অনেক বেড়েছে, হঠাৎ লাংসে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, যেটা পাচ্ছি আমরা। আচ্ছা, যখনই আমরা তাহলে যেহেতু উপসর্গ আমরা বলে দিয়েছি, এবারে উপসর্গ আগেবারের থেকে একটু ডিফারেন্ট দেখা যায়। হালকা টেম্পারেচার, যেটা আসলে অনেকেই কিন্তু অ্যাভয়েড করে ফেলতে পারে, বা একটা নাপা খেয়ে ফেলে বা 2টা নাপা খেয়ে ফেলে হয়ে যায়। আর দেখা যায় যে যেটা বলছেন ডায়রিয়ার মতো সিমটম থাকে, গায়ে গায়ে ব্যথা, কিন্তু এগুলোতে অনেকেই বাসাতে দেখা যায় ট্রিটমেন্ট নিয়েই ভালো হয়ে যায়, পরে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হসপিটালে কখন যাওয়া উচিত, তখন সে তার মনে করা উচিত এখন তো ডাক্তারের কাছে যাওয়া উচিত? আচ্ছা, আমরা যখন কি করি, প্রতিটা পেশেন্ট যখন আমাদের এরকম সিনারিওটা চলে আসে, আমরা সবচেয়ে বেশি ভয় পাই যেটা যদি হাইগ্রেড, বিশেষ করে হাইগ্রেড ফিভার থাকে, তা ডেঙ্গিটা আমরা করে নেবই, আমরা ডেঙ্গি এনএসওয়ানটা আমরা করে নেবই। কারণ ডেঙ্গিটা হচ্ছে কিন্তু আমি যদি মনে করি এটা কিন্তু সময় কম দেয়, বাকিগুলো কিন্তু সময় বেশি পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে আমরা সবাই জানি এটা যেহেতু অনেক পুরনো জিনিস, 2020 সাল থেকে ঘটনাটা ঘটছে আমাদের বাংলাদেশে, আর বিশ্বে তো হচ্ছে 1999 থেকে। তো এটা যদি বলি, কতগুলো যারা আছে ভালনারেবল পেশেন্ট, তাদের জন্য আমাদের বলি সতর্কতা অবলম্বন করা উচিত। কারা? একটা হচ্ছে আমরা বলি যে বয়সের যদি ধরি, তাহলে 2টা এজে যারা আছেন, একটা হচ্ছে মোর দ্যান 60, আর একটা বলা হয় যে কেউ বলে বিলো 6 মান্থ, কেউ বলে বিলো 2 ইয়ার্স। তাহলে এইটা যদি আমি ধরি, তাহলে এক্সট্রিম এজ যে তারা হচ্ছে মোর ভালনারেবল। নেক্সট যদি আমি ধরি, তারপর হচ্ছে প্রেগনেন্সি, একটা হচ্ছে আমরা বলি যে ভালনারেবল, বিশেষ করে যদি 3rd ট্রাইমেস্টার হয়, এটা কিন্তু একটু বিপজ্জনক হয়ে যেতে পারে। তারপর যদি ওবেসিটি হয়, বিশেষ করে বলা হয় যাদের ওয়েট হচ্ছে মোর দ্যান 100 কেজি, অথবা যদি আমরা বিএমআই ধরি মোর দ্যান 35, তাহলে একটা হতে পারে। যাদের আপনার যে ইমিউন সাপ্রেস কন্ডিশন যাদের আছে, যেমন আমরা যদি মনে করি যে ডায়াবেটিস কিন্তু বডির ইমিউনিটিকে কমিয়ে দেয়, এইচআইভির পেশেন্ট কিন্তু এইডসের পেশেন্ট কিন্তু বাংলাদেশে অনেক বেড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু অর্গান ট্রান্সপ্লান্ট করা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা কিন্তু ইমিউন সাপ্রেশন পাচ্ছে। নট অনলি দিস, কানেকটিভ টিস্যু ডিজিজে আক্রান্ত যারা আছেন, তারা বিভিন্ন রকম বায়োলজিক্স পান, স্টেরয়েড পান, তাদের কিন্তু ইমিউন সাপ্রেস থাকে। তাহলে এই যে রোগীগুলো, দে আর মোর ভালনারেবল।
তাহলে এই রোগীগুলো যখন থাকে তাদেরকে আমরা বলবো যে আপনারা যদি আক্রান্ত হন ডাক্তার সাথে কিন্তু মনিটর করতে থাকবেন। নেক্সট হচ্ছে আমরা বলি যেহেতু এটা মেইনলি হচ্ছে ফুসফুসের রোগ, ফুসফুসের যদি আপনার আগে থেকে কোনো রোগ থাকে, দ্যাট মিনস সিওপিডি, আপনি স্মোকিং করছেন, আপনি যদি অ্যাজমা থাকে, আপনার যদি কিডনি খারাপ থাকে, আপনার যদি হার্টের রোগ থাকে, তার মানে এই জিনিসগুলো যদি আপনার ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে, তাহলে এই রোগীগুলো দে আর ভালনারেবল। তাদেরকে হচ্ছে একটু সতর্ক অবলম্বন করা উচিত, তাদেরকে একটু দরকার হলে ফলো আপ করা উচিত। তো এখন আমি সব বেশি ফলো আপটাকে আমি এনকারেজ করবো না, কারণ আমাদের বাংলাদেশে আমরা কেউ মাস্ক পড়তে চাই না। তো ওই উনি যে যাবেন গিয়ে চেম্বারে বসে থাকবেন, উনি তো সবাইকে ওখানে আক্রান্ত করে দিয়ে আসবেন। সেই জন্য এই জিনিসগুলো যদি রিস্ক ফ্যাক্টর থাকে, বারবার বলছি আমাদের কোভিড হয়ে গিয়েছে, মেজরিটি উই আর ভ্যাকসিনেটেড ফর দিস। এটা হচ্ছে এখন কিন্তু একটা সর্দি কাশের মতো রোগী আমি ধরে নেব। বারবারই একই কথা বলে যাচ্ছে আমি, এটা আমরা সতর্ক হব, বাট আমরা আতঙ্কিত হব না, আতঙ্কিত হব না। এখন আতঙ্কিত হওয়ার মতো সময় আসেনি, কিন্তু হবে না সেটাও আমি বলছি না, কিন্তু তাহলে আমরা সতর্ক সতর্ক সতর্ক। তার মানে এই বিশেষ করে আবার এই যে যাদের কথা বললাম তাদের জন্য যদি হয়, তাদের জন্য আরো স্পেশাল সতর্কতা আমরা অবলম্বন করব। যদি হয় আমরা মনিটর করতে থাকবো। কি দেখবো আমরা সব সময়, তাদেরকে একটু ব্লাড প্রেশারটা মনিটর করতে থাকবো, যেহেতু এখানে কার্ডিয়াক মায়োকার্ডাইটিস হয়, ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, পালস ইরেগুলার হয়ে যেতে পারে। যদি মনে করি যে তাদের একটু শ্বাসকষ্ট হয়, আমাদের বাসায় যদি একটু পালস অক্সিমিটার দিয়ে আমরা একটু পালস স্যাচুরেশনটা মাপতে থাকি, যদি দেখি আমার স্যাচুরেশন 94-এর নিচে নেমে যাচ্ছে, দিস ইজ অ্যালার্মিং, তাহলে আমরা অতি সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করব। যদি আমরা দেখি যে এই রোগীগুলো কি 3 দিন হয়ে যাচ্ছে, আপনার জ্বর এখনো কমছে না, এখনো 102-3 জ্বর, বেশি জ্বর রয়ে গেছে, আমি তাহলে ইমিডিয়েট ডাক্তারের সাথে যোগাযোগ করব। যদি কোভিডের পরে জ্বর না কমে, তার মানে অথবা দেখা যাচ্ছে যে বমি হচ্ছে বা খারাপের দিকে চলে যাচ্ছে অন্যান্য সিমটম, তাহলে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করব। আদারওয়াইজ আমি মনে করি বাসায় বসে যেটা নর্মাল যেটা মেজার, দ্যাট মিনস হচ্ছে আপনি যেটা করবেন, আপনি বাসায় থাকবেন, প্রচুর প্লেন্টি অফ ওয়াটার আপনি নেবেন। আমরা বলি সাইট্রাস ফুড, দ্যাট মিনস হচ্ছে ভিটামিন সি যুক্ত ফুড যেটা আছে, আমার লেবু অ্যাভেলেবেল, আমার জাম্বুরা আমার অ্যাভেলেবেল, আমি যদি সবুজ যত ফল আছে সবগুলো অ্যাভেলেবেল, বা এখন আম কাঁঠাল লিচুর সময় আমি এটাও খেতে পারি, এটাও কোনো ক্ষতি নাই, এর যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা এগুলো খেতে পারি। আমি বাসায় বসে শুয়ে বসে না থেকে একটু অ্যারোবিক এক্সারসাইজ, হালকা একটু এক্সারসাইজ আমি করলাম, এই জিনিসগুলো যদি আমি করি, তারপরে আমার দেখা যাবে যে আমি একটু যদি ব্রিদিং এক্সারসাইজ করি, আমি যদি গরম পানি দিয়ে একটু যেহেতু গলা করি, নট গরম পানি দিয়ে বাট পুড়ে ফেলবো না, গলা যদি করি, তাহলে এই জিনিসগুলো যদি করি তাহলে আমি ভালো থাকবো। ঘরে বসে ডিপ্রেশন না থেকে যদি একটু বন্ধু বান্ধবের সাথে একটু ফোনে কথা বললাম, ভিডিও কল করলাম বা একটু টিভি দেখলাম, তাহলে দেখা যাবে যে আমার সময়টা ধীরে ধীরে কেটে যাবে। ইট ইজ মোর দ্যান এনাফ। আর শুধু ব্যথা, আমি প্যারাসিটামল খাবো। যদি একটু সর্দি কাশি থাকে তাহলে আমি একটু সর্দি কাশির ট্রিটমেন্টটা করবো। তাহলে এই দিস ইজ মোর দ্যান এনাফ। আমি মনে করি যে এখনকার যে কোভিড, দিস ইজ এটার জন্যই মেজরিটি রোগীর ক্ষেত্রে হচ্ছে এটি যথেষ্ট। কিন্তু যদি যারা ভালনারেবল, খারাপ, বেশি খারাপ রোগী, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল দেবো কিনা এটার ব্যাপারে একটা চিন্তার বিষয় থেকে যায়। জি, আমরা আরো কিছু কথা বলবো বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি করোনার নতুন ভেরিয়েন্ট কতটা ভয়ঙ্কর, এই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। স্যার, বিরতিতে যাবার আগে আমরা কোভিড সম্পর্কে, করোনা সম্পর্কে জানলাম, নতুন ভেরিয়েন্ট সম্পর্কেও কিছুটা জানলাম, লক্ষণ সম্পর্কেও আপনি বলেছেন। আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে। করোনার সাথে সাথে এখন কিন্তু গত কিছুদিন ধরে এবং রিসেন্টলি আমি জানতে পারছি ডেঙ্গু প্রকোপটা বেড়েছে। এখন যেহেতু কিছু বৃষ্টি হচ্ছে, আবার গরম পড়ছে, ডেঙ্গুর এডিস মশাও কিন্তু দেখা যাচ্ছে এই সময় পাওয়া যায়। তো এই বিষয়ে একটু বলবেন, ডেঙ্গুর এখন কি অবস্থা বাংলাদেশে? আমরা যদি সার্বিকভাবে যদি দেখি গত 2-3 বছরের থেকে এবার কিন্তু এখন পর্যন্ত কম্পারেটিভলি ভালো, জি, কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন বরিশাল বিভাগে কিন্তু 3 জন মারা গিয়েছে, বিশেষ করে বরগুনাতে 2 জন। বরগুনাতে যে 2 জন মারা গিয়েছে তাদের বয়স কিন্তু 70 আপ, আচ্ছা 75-85 এরকম, কিন্তু একজন কিন্তু মারা গিয়েছে তার বয়স কিন্তু প্রায় 20-এর মতন, অল্প বয়সে একজন মারা গিয়েছে। তো সেই জন্য আমি যদি মনে করি যেহেতু এটা হচ্ছে ডেঙ্গির একটা সুইটেবল টাইম, দ্যাট মিনস হচ্ছে আমার এখন বৃষ্টি হচ্ছে, যেহেতু আমার বৃষ্টি হচ্ছে আমার কিন্তু পানিটা জমা থাকছে। তার মানে যখন বিশেষ করে ঢাকা অঞ্চলে যদি হয়, আমি ধরে নিই, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু নির্মাণাধীন ভবন আছে এবং সেখানে কিন্তু রাস্তাঘাটে পানি জমে থাকছে। আর একটা জিনিস আপনি খেয়াল করেন, এই মারাগুলো যে গিয়েছে গত 24 ঘন্টা যদি আমি বলি, সেটা কিন্তু ঢাকাতে নয়, সেটা কিন্তু হচ্ছে বরিশাল বিভাগে। তাহলে বরিশাল বিভাগ হলে তো সেখানে তো এত কনস্ট্রাকশন, এবং সেটা হচ্ছে বরগুনাতেই 2 জন। তো সেটা যদি দেখি, তার মানে আমাদেরকে প্রথম প্রশ্ন হচ্ছে যে, আমি কিন্তু শুরুতেই বলে গেলাম যে রোগী আসলে আমরা প্রথম যে পরীক্ষাটা করে নিই কিন্তু ডেঙ্গু ইনফেকশনটা করে নিই। কারণ এই যে ডেঙ্গি যদি ধরি বা কোভিড যদি ধরি, প্লাস যদি চিকুনগুনিয়া ধরি বা অন্য যদি ভাইরাসগুলো ধরি, সবগুলোতে কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে কিন্তু আমরা ধরি জয়েন্ট পেন বা বডি এক। তো এই বডি একটা কিন্তু একটা প্রবলেম।
তো এই প্রবলেমটা হচ্ছে ডেঙ্গুটা কেন খারাপ হয়ে যাচ্ছে, কারণ ডেঙ্গু কিন্তু একটা আমরা আজকে অনেক বছর ধরে হচ্ছে আমরা সবাই কিন্তু জানি, এটার ম্যানেজমেন্টও জানি, কি সতর্কতা অবলম্বন করতে হয় তাও আমরা জানি, কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে যে আমরা নিজেকে এখন মোটিভেট করতে শিখিনি এখনো। এইটা আমরা এখনো জানি না, কারণ যতই আমাদের কাছে দেখেন পেশেন্ট আসে চেম্বারে 3 দিন, আমি ব্যথা সহ্য করতে পারি না, যতই বুঝাই যে ডেঙ্গিটা না দেখা পর্যন্ত পেন কিলার খেন না, ওই পেন কিলার এখনও সেই পেন কিলারই খেয়ে আসছে। তাহলে আমাদের অবস্থা যদি একটা ডেঙ্গি রুগী থাকে, আমি যদি পেন কিলার খাওয়া থাকি বা এগুলোর মধ্যে থাকি, তখন একটা ঝামেলার বিষয়। আদারওয়াইজ ডেঙ্গির ক্ষেত্রে আপনি যদি দেখেন যে মেজরিটি ক্ষেত্রে যদি আমার এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম যদি না হয়, আমি আবার বলছি এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম যদি না হয়, রুগী যদি শকে চলে না যায়, ডেঙ্গু শক সিনড্রোমে যদি চলে না যায়, মেজরিটি কিন্তু এটাও কিন্তু আসলে সেলফ লিমিটিং একটা ডিজিজ। তার মানে ডেঙ্গিতে আপনি হচ্ছেন এটার কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আমার নেই। ট্রিটমেন্ট কি আমার হচ্ছে যেটা হচ্ছে, যদি আমার এরকম যদি জ্বর হয় তাহলে হচ্ছে কিন্তু আমরা একটু খেয়াল করব। এখন ডেঙ্গির সাথে কোভিডের কোন জিনিসটা মিলে যাচ্ছে, ডেঙ্গিতে আমরা যেটা পাই শুরুতে কিন্তু যখন জ্বর আসে বডি কিন্তু একটু লাল লাল হয়ে যায়, র্যাশ হয়ে যায়। এইবারের যে কোভিডটা যেটা চলে আসছে, এইবারের কোভিড কিন্তু র্যাশ হচ্ছে কিন্তু বেশি, বিশেষ করে ইন্ডিয়াতে যেটা পাওয়া যাচ্ছে, যেটা আমরা বললাম যে NB.18.81 সবই হচ্ছে কিন্তু ওমিক্রনের ভেরিয়েন্ট, এটা কিন্তু র্যাশ চলে আসছে। আমরা কিন্তু ঢাকা শহরে এখন কিন্তু পাচ্ছি যে 3 দিন 4 দিনের জ্বর সারা বডিতে কিন্তু র্যাশ হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু ডেঙ্গু না, তার মানে র্যাশ পেয়ে যাচ্ছি আমরা। এবং এই যে র্যাশটা, কারণ তার মানে আমাকে একটু খেয়াল করতে হবে, কারণ প্রথম যে ডেঙ্গিতে যে 2-3 দিন একটা র্যাশ হয়, একটু লাল লাল ছোপ ছোপ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আগে যে আমরা যেভাবে পেতাম এখন কিন্তু সেভাবে কিন্তু পাচ্ছি না। এগুলো সবগুলো কিন্তু বডির কিন্তু ইমিউনিটি চেঞ্জ বা ভাইরাসের চেঞ্জের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না এই জিনিসগুলো। তার মানে যখনই আমার জ্বর হবে, ওই সেই একই কথা, ডেঙ্গিতে কিন্তু হাই গ্রেড ফিভার হয়, ইউজুয়ালি হাই গ্রেড ফিভার হয়, বাট লো গ্রেডও হতে পারে, অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। তার মানে ওই আমার যখন জ্বরই হবে শুধু প্যারাসিটামল আমরা মুখে খাবো, সাপোজিটরি দেবো, যদি বেশি হয় আমরা ইনজেকশন প্যারাসিটামল দেবো, আমরা এই বাইরে আমরা কিছুতে যাব না। আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, এই জিনিসগুলো খেয়াল করবো। ডেঙ্গির ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমার ওই যে আগে যে রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম কোভিডের জন্য, ডেঙ্গির জন্য কিন্তু মোরালেস এগুলোই কিন্তু সেম। শুধু পার্থক্য আমরা কতগুলো জিনিস বলি ডেঙ্গির ক্ষেত্রে আমরা অ্যাড করি, তিনি যদি একটু বয়স্ক মানুষ হন বা কেয়ার গিভার তাদের না থাকে, বা বাসার লোকজন এখন যেহেতু অনেকেরই ছেলে মেয়ে দেশের বাইরে থাকে, বাসা তারা একা থাকেন, এইসব ক্ষেত্রে আমরা বলি যে তাদের আগে ভর্তি করার কথা বলি। আদারওয়াইজ দুটার ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম ধরে নেব। তারপরে যদি হয় আপনার ব্লাড প্রেশারটাকে কিন্তু মনিটর করতে হবে। যাদের সামর্থ্য থাকে আমি বলি সবার বাসায় একটা ডিজিটাল ব্লাড প্রেশার কিন্তু মেশিন রাখা দরকার। এখন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের মধ্যে কম দামি আছে, ভালো কোয়ালিটিরগুলো আছে, যেগুলো ভালো কোয়ালিটি আমরা সেগুলো রাখবো। আপনি কম দামিগুলো যে দেখবেন প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করে, এই রোগীগুলো আমরা বয়স্কদের জন্য আমার উপদেশ থাকবে, এই রোগগুলো যারা আমরা ব্লাড প্রেশার ওষুধ খাই, যারা আমরা ডেঙ্গি যখন হব, আক্রান্ত যদি হই, তখন কখনই আমি ব্লাড প্রেশার না মেপে আমি কিন্তু ওষুধ খাবো না। ডেঙ্গিতে কিন্তু মানুষ কিন্তু মারা যায় না, তখনই মারা যায় যখন সে শকে চলে যায়। শকের মানেই হচ্ছে কিন্তু ফ্লুইড লিকেজ হচ্ছে, আপনার ব্লাড প্রেশার কম হয়ে যাচ্ছে। তো ব্লাড প্রেশার আপনার কমে যাচ্ছে, আর আপনি যদি ব্লাড প্রেশারের ওষুধ খেতে থাকেন, সেটা আরও বেশি কমে যাবে, কমে গিয়ে আপনার মৃত্যুটাকে কিন্তু ত্বরান্বিত করবে। এবং যখন শকে চলে যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু রিভার্স করা কোনোভাবেই সম্ভব হয় না। আর একটা জিনিস বললাম যেটা ডেঙ্গি এক্সপ্যান্ডেড সিনড্রোমটা কি, ডেঙ্গি হচ্ছে আপনার ওই জ্বরটা আছে, সাথে দেখা গেল হার্ট ধরে গেল, হার্টবিট ইরেগুলার হচ্ছে, ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, অথবা আপনি স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা দিক প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে হতে পারে, হয়তো পেটের মধ্যে প্রচণ্ড পেইন হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসতে পারে। তার মানে এই যে জিনিসগুলো অ্যাটিপিক্যাল কোনো প্রেজেন্টেশন আছে যেগুলো ডেঙ্গুতে নিয়ে আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এইবার কিন্তু এখন পর্যন্ত কিন্তু পাচ্ছি না, এটা কিন্তু একটা গুড নিউজ। কোনো বার এটা একটু বেশি থাকে। আমরা এইবার যে ডেঙ্গুটা পাচ্ছি যেটা টিপিক্যাল সিমটম নিয়ে আসছে, এখন পর্যন্ত সামনে বলে বেশ সময় দিকে কি যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমার সতর্কতা অবলম্বন করার সময়। তার মানে আমি খেয়াল করব যে হ্যাঁ, আমার বাসার পাশে যেন কোনো পানি না থাকে, আমরা ঘরের মধ্যে যে পানিগুলো আমরা রাখি, বা আমরা গাছপালি বা মাছপালি যেটাই পারি না কেন, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জ করে ফেলবো। এই জিনিসগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, আমার কোনো যদি কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে তাদেরকে একটু খেয়াল করি, বাড়ির পাশে যদি আবর্জনা না থাকে, তাহলে আশা করি যে এইবার যে আগে যেমন স্প্রেড হয়েছিল, ক্যাটাস্ট্রফি হয়েছিল, সেটা যেন তাহলে না হয়। একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাংলাদেশের ইকোনমি তো আমি বাইরের দেশের সাথে কম্পেয়ার করতে পারি না, আর টাকা পয়সা কিছুটা দেশের বাইরে চলে গিয়েছে বা যাচ্ছে, সে তো আছেই। তো এখন যদি এরকম একটা যদি ডেঙ্গি কোভিড যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের হেলথ সেক্টরটা কিন্তু আসলে কিন্তু ওভারকাম করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আবার ঘুরে ফিরে একই কথা, সতর্কতা এইটা। এবং যখন হয়ে যাবে তখন আমি যেন তাকে যেন নেগলেক্ট না করি, এবং আমি অন্ততপক্ষে ব্লাড প্রেশারটা একটু মেজার করি। এবং আরেকটা জিনিস আপনার মাধ্যমে অনুরোধ থাকবে,
আমরা ওই যে একটা বলে যে ব্লাড প্রেশার মাপার কতগুলো নিয়ম আছে, আমি ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশারটা মাপলাম, এটা কিন্তু ব্লাড প্রেশারটাকে রিফ্লেক্ট করে না। কারণ ব্লাড প্রেশার মাপার আগে একটা নির্দিষ্ট সময় ওয়েট করতে হয়, এই চা কফি খাবো কিনা অনেক কিছু নিয়ম আছে। তার মানে ফার্মেসিতে গিয়ে মাপা ব্লাড প্রেশার ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মিসগাইড করতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হয়। আর ডেঙ্গুর শকে যখন চলে যায় কিন্তু রোগী কিন্তু আসলে ভালো থাকে, বোঝো না যে শকে চলে যাচ্ছে। তার মানে এটা একটু ফলো আপ করা দরকার, তা না হলে পরিস্থিতি খারাপ হতে পারে সামনে। জি, আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি একটি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি করোনার নতুন ভেরিয়েন্ট কতটা ভয়ঙ্কর এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। স্যার, বিরতিতে যাবার আগে আমরা কোভিড সম্পর্কে জেনেছি। আমরা কিন্তু মোটামুটি বাংলাদেশের অনেকেই কোভিড টিকা 3টা ডোজ নেওয়া আছে। সচেতনতা এই বিষয়ে আমাদের ভালো ছিল, এটুকু আমরা বলতে পারি। তো যেহেতু এখন আবার দেখা যাচ্ছে এই কোভিডের টিকাটা কি যে কেউ চাইলে নিতে পারে কিনা, বা অ্যাভেলেবেল আছে কিনা, বা নেওয়া লাগবে কিনা একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো প্রথম হচ্ছে যে কোভিডের টিকাটা অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ অ্যাভেলেবেল আছে, দেওয়া যাবে। নেক্সট হচ্ছে আমরা এটা দেবো কিনা এবং দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। প্রশ্ন হচ্ছে যে হু থেকে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 5th ইভেন 6th ডোজ পর্যন্ত কিন্তু তারা রিকমেন্ড করে। ওকে, তাদের রিকমেন্ডেশন যেটা ছিল আগে, যারা এজ মোর দ্যান 65 ইয়ার্স অ্যান্ড দোজ হু আর ভালনারেবল, যেগুলো বললাম বারবার, রিস্ক ফ্যাক্টর কথা বললাম, যারা ক্যান্সার আক্রান্ত থেকে শুরু করে যেসব পেশেন্ট বা ওই যে কিডনি, হার্ট, লিভার যারা আছে আক্রান্ত, ফুসফুস, তারা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে বলা হতো যে হ্যাঁ আপনি টিকাটা 4th ডোজ, 5th ডোজ, 6th ডোজের কথা তাদের রিকমেন্ডেশনটা ছিল। কিন্তু এখন তারা কিন্তু ট্রায়ালে যাচ্ছে বা দেখছে যারা বিলো 65 যাদের এই রোগগুলো নেয় তাদের ক্ষেত্রেও তারা ভ্যাকসিনেট করবে কিনা তারা চিন্তা ভাবনা করছে। এই প্রশ্নটা থেকে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো বিশেষ করে যারা দি আর মোর ভালনারেবল, দোজ মোর ভালনারেবল, তাহলে তাদের জন্য আমরা বলবো যে টিকাটা নিয়ে নেওয়াটা হচ্ছে ভালো, তাদের জন্য ভালো। কারণ শুধু এটা টিকাটা নামাই তো না, এটা ইকোনমির উপর একটা বিশাল বার্ডেনও কিন্তু একটা। কারণ আপনাকে টিকাটা তো কিনে আনতে হবে, এটা আপনার ডলারের প্রশ্ন থেকে যাচ্ছে আপনাকে। তার মানে আমার জীবন আগে, ডলার পরে, কিন্তু আবার আননেসারি দরকার না থাকলে আমার সেই ডলারটাকে ওয়েস্টেজ করারও কোনো মানে নাই, কারণ এই টাকা, এই ডলার দিয়ে কিন্তু আমার খাবার কিনে আনতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যারা ভালনারেবল তাদের ক্ষেত্রে নিতে পারে। ভালনারেবল কারা? এই যে বললাম যারা, তারা প্লাস হচ্ছে হেলথ সেক্টরে যারা ওয়ার্কার আছেন যারা, তারা হচ্ছে ভালনারেবল, কারণ তারা হচ্ছে কন্টিনিউয়াস এক্সপোজারে যাচ্ছেন, তাহলে তারা দিতে পারেন। এই গ্রুপটার জন্য আমরা দিতে পারি একটা। আর এছাড়া আমরা বলবো যে এই জিনিসগুলো মানার দরকার, এইটা যদি মানতে পারি তাহলে আমাদের এটা ক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আর এই প্রেগনেন্সি, এটা তো এমনই একটা টিকা যেটা হচ্ছে কিন্তু প্রেগনেন্সিতেও কিন্তু রিকমেন্ডেড, ল্যাকটেটিং মাদারের জন্য রিকমেন্ডেড। যদিও কিছু রিসেন্ট একটা কিন্তু ট্রায়ালে দেখা যাচ্ছে, কানাডাতে যে ওখানে যারা এইটা টিকাটা দিয়েছে আপনার যে মানে প্রেগনেন্সির আগে যারা পর্যন্ত কিছু 6 মাসের মধ্যে দিয়েছে, তাদের কিছু মতো কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বাচ্চাদের বা কিছুর মধ্যে দেখা যাচ্ছে। তো সময় বলে দেবে যে আসলে কোনটা কোন দিকে যায়। ওভারঅল আমি বলতে পারি প্রেগনেন্সিতে এটা সেফ, এবং এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করার জন্য অনেকের মধ্যে একটা ভীতিও আছে। তারপর এটা দিয়ে নেওয়াটা ভালো। কিন্তু মেইন কথা বারবারই কিন্তু আমরা ঘুরে ফিরে বলে যাচ্ছি প্রোটেকশন। এখন প্রোটেকশন যদি আমি মেইন করি, আপনি দেখেন হেলথ সেক্টরের কথা যদি দেখি, আমাদের গতবারের যে কোভিড যখন ছিল, ডেফিনেটলি আমাদের বাংলাদেশে আমরা বলি যে মারা গিয়েছে কত, আমরা বলি যে 20,500 মতো মারা গিয়েছে। এই সংখ্যাটা হয়তো আরও বেশি, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ প্রথম দিকে আমরা দেখতাম যে ঢাকা মেডিকেল কলেজে বা মুগদা বা যদি অন্য সরকারি মেডিকেল কলেজে অনেক ডেড বডি থাকতো যেগুলোকে পরীক্ষা করা যেত না। কিন্তু তারপরেও যত বেশি হোক না, সেটা 20,000 জায়গায় 1 লাখই হবে, কিন্তু সেটা ইন্ডিয়ার মতো ছিল না। ইন্ডিয়াতে কিন্তু আমরা যাদেরকে মনে করি চিকিৎসার ক্ষেত্রে, আমরা যাদেরকে মনে করি লিজেন্ড বা পাইনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ রকম কিন্তু একটা ক্যাটাস্ট্রফি ছিল। তো ভয়াবহ রকম যখন ক্যাটাস্ট্রফি ছিল, তাদের থেকে কিন্তু আমরা কিন্তু কোভিডটা কিন্তু আমাদের বাংলাদেশের সেলস সেক্টর বা ডাক্তাররা, আমরা কিন্তু, আমি যেমন সরাসরি জড়িত ছিলাম, আমাদের কিন্তু মর্টালিটি কিন্তু আমরা বলতেই পারি, গর্ব করে বলতে পারি যে ইন্ডিয়ার প্রেক্ষাপটে আমাদের কিন্তু অনেক কম ছিল। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে আমাদের কিছু কিছু সেক্টরে চিকিৎসা ব্যবস্থা আমরা পিছিয়ে আছি, দ্যাটস রাইট। ইনফার্টিলিটি প্লাস অর্গান ট্রান্সপ্লান্টেশন আমরা এটা নাই, কারণ বাংলাদেশে এই সেট আপটা এখনো তৈরি করা হয়নি, যে আমরা পিছিয়ে আছি। ওভারঅল যদি বলি, আননেসেসারি যেটা হচ্ছে, এখন আমাদের থেকে কিন্তু গভর্নমেন্ট থেকেও কিন্তু বলে দিয়েছে আননেসেসারি যেন আমরা ইন্ডিয়াতে যেন এখন মাইগ্রেট না করি। কেন না করি? কারণ ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ধরা পড়তেছে, ইন্ডিয়াতে কিন্তু এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে এই যে গুজরাটের প্লেন ক্র্যাশ হলো, সেখানেও কিন্তু প্রচুর হচ্ছে। দিল্লি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু কোভিড কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। সেজন্য যদি আমার এই যে চিকিৎসাগুলো বললাম, যেগুলো বা ক্যান্সার চিকিৎসা, যেখানে কিছুটা আমরা কম বেশি পিছিয়ে আছি, সেই জায়গাগুলোতে যদি আমরা যদি মনে করি
যে খুব বেশি দরকার না থাকে, কারণ ক্যান্সারের চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে অনেক এগিয়ে যাচ্ছে। তো এইটা ক্ষেত্রে যদি বলি যেমন হার্টের চিকিৎসা বাংলাদেশে কিন্তু এখন ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু আমরা তো একটা ঘটনা দেখছি। আমরা যদি দেখি আগের আওয়ামী লীগের যে আপনার যে ওয়াদুল কাদের শেখ ছিলেন, শুধু বাংলাদেশে কিন্তু সুস্থ হলেন, বাইরে গিয়ে ছিলেন, টাকা ছিল, কতগুলো চেক আপ করে আসলেন। তো আমি বলো দেখেন বাংলাদেশে কিন্তু সুস্থ হয়ে গেছে। কার্ডিওলজি কিন্তু আমরা গর্ব করে বলতে পারি দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস। তার মানে এইসব কার্ডিওলজি চিকিৎসা প্লাস নিউরোলজি যে জিনিসগুলো দরকার হয় না, বা অন্যান্য চিকিৎসা যেগুলো আমরা বলি আননেসেসারি, আমরা বলবো যে মাইগ্রেট করেন না আপনারা। কারণ এটা কিন্তু তাহলে এটা কিন্তু আমার যখনই আমি মাইগ্রেট করছি তখনই কিন্তু আমি ভাইরাসটা নিয়ে ধোকার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনি শুধু তাই না, আপনি দেখেন আমেরিকাতে যে কটা পাওয়া গিয়েছে পেশেন্ট সবগুলো কিন্তু মাইগ্রেটের জন্য, ইসের মাধ্যমে। তার মানে এই মাইগ্রেশনটা আমাকে বন্ধ করতে হবে, এবং আমাদেরকে যাদের যাদের ভ্যাকসিন দরকার তাদেরকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে, এবং আমাদেরকে সবচেয়ে যে পুরনো যে সেই কথাগুলো পার্সোনাল প্রোটেকশনের ব্যবস্থাগুলো নিতে হবে। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের কিন্তু ওই সময় আমরা কোভিডের মাধ্যমে জেনেছি অনেকগুলো কোম্পানি এনেছিল ভ্যাকসিন। তো আমরা এখন কোন কোম্পানিকে দিয়েছে এটা আমাদের লেখা আছে কাগজে, তো এখন কোন কোম্পানি আছে এটাতে কোনো প্রবলেম হবে না? হবে না, কোনো এগুলো যদি কেউ দিতে চায় না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর যদি কেউ এখন পার্সোনালি মনে করে যে সে এখন 4th ডোজটা দিতে চাচ্ছে, তাহলে তার কি মানে তাকে আপনি কি সাজেশন দিতে চাচ্ছেন? আমি যদি বলি যেমন আমি যদি বলি এখন হচ্ছে যেমন কোভিডের পরীক্ষার কথা যদি বলি, ঢাকা মেডিকেল আপনার মুগদা প্লাস বিভাগীয় শহরগুলোতে কিন্তু আরটিপিসিআর আবার চালু করার কথা বলা হয়ে গেছে। ভ্যাকসিনের কথা যদি বলি, যেহেতু আমি বিএমএলতে আছি প্লাস আমি প্রশাসনের সাথে জড়িত আছি, আমাদের কিন্তু ভ্যাকসিনেশন সেন্টারটা আছে। যদি দেখি যে হ্যাঁ আমরা জনগণ দিতে চাচ্ছে বা আমরা তখন আমরা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি, তাহলে ওই ভ্যাকসিন সেন্টারটাকে আমরা আবার নতুন করে মানে পেমেন্ট করে দিতে হবে না গভর্নমেন্ট থেকে? আবার এটা গভর্নমেন্ট থেকে যেটা আগেভাবে দেওয়া হচ্ছে আগের মতো করে দেয়া হবে, ইপিআই কর্মসূচির আন্ডারে এটা চলে যায় ইপিআই থেকে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন যদি কারো মনে হয় যে এখন দিতে চায়, তাহলে আবার অনেক সময় ডক্টররা আপনারা সাজেস্ট করে ফেলেন যে আপনি নিয়ে নেন, সেক্ষেত্রে পেপারটা দেখালেই সে নিয়ে নিতে পারবে যদি সে চায়, এবং সরকারি জায়গায় গেলেই ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, দিতে পারবে। তার আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা কোভিড সম্পর্কে আপনার কাছে জানলাম। আমাদের কাজ ছিল কাউকে আতঙ্কিত করা না, সতর্ক করা। সতর্ক করলে যেন এখন যেরকম আছে যেন সামনে অবশ্যই সেভাবে থাকে। আর কখন এই যে ব্রেকডাউনটা হয় এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না, কখন কি হতে পারে সেটাও বলতে পারি না। এই জন্য যতটা সম্ভব নিজেরা সতর্ক থাকি। আপনি আমাদের আরেকবার বলবেন, আপনি বলেছেন যে এক্সট্রিম অফ এইজ, ছোট বাচ্চারা এবং বয়স্করা এবং যাদের কোমরবিডিটিস থাকে তাদের কি করা উচিত, আমাদের সাধারণ মানুষদের কি করা উচিত আরেকবার বলবেন। আমাদের জন্য আমি বলবো, আমরা যখনই বাইরে বের হব আমরা মাস্কটাকে পরার চেষ্টা করব। নাম্বার 1, আমরা আননেসারি এই হাতটাকে আমি যে কোনো জায়গায় যখনই যেই না কেন চোখে নাকে মুখে আমরা দেবো না হাতটা বাইরে দিলে, কারণ হাতটার মাধ্যমে কিন্তু আমার কিন্তু হচ্ছে, আমি জানি না এটা সার্ফেসে ভাইরাসটা রয়ে গেছে কিনা, কারণ হয়তো আমি সামনে আমার হাঁচি কাশি কেউ দিচ্ছে না, হয়তো আগে দিয়ে গেছে আমি চলে আসলো। আমি আবার আগে যেটা আমরা করতাম বারবার বাইরে থেকে এসে হাত ধোয়ার প্র্যাকটিসটা আমরা আবার চালু করি, এবং এই হাত ধোয়ার জন্য আমার কিন্তু ওই যে বলে অ্যালকোহল বেসড যেটা হেক্সিসল নামে বাজারে পাওয়া যায় সেটা ইউজ করার কোনো দরকার নেই। আমার নর্মাল সিম্পল সাবান ইজ মোর দ্যান এনাফ। আমি হাতটাকে ধুই, ধোয়ার যে নিয়ম আছে যে বারবার যেভাবে আমরা জানি আঙুলের ফাঁকে ফাঁকে, এবং সেই রাবটা যে আমরা করবো কমপক্ষে যেন 20 সেকেন্ডে যেন আমরা করি, কমপক্ষে যেন 20 সেকেন্ড করি। 20 সেকেন্ড করি এই জিনিসগুলো যদি আমরা করি, আমরা যখন হাঁচি কাশি দেওয়ার সময় যদি একটু মাস্ক ব্যবহার করি, মানে হ্যান্ড কার্সিপ যেটা রুমাল বা টিস্যু ব্যবহার করি, এই জিনিসগুলো করি। যদি আমার হাতে না থাকে তাহলে আমি হাতের পিছনের দিকটা যেন ব্যবহার করি। এই জিনিসগুলো যদি ব্যবহার করি আমরা, এবং আননেসারি আমার দরকার নেই, আমি যদি ক্রাউডটাকে অ্যাভয়েড করি, আমি যদি যেখানে বদ্ধ জায়গাতে আমি না থাকি, আমার বাসার জানলার দরজা খোলা রাখার চেষ্টা করি, আমি যদি আমার রুমটাকে ওয়েল ভেন্টিলেটেড রাখার চেষ্টা করি, এই জিনিসগুলো যদি করি, আশা করি আমরা, যেহেতু এটা এখন পর্যন্ত সারা বিশ্বে কোনো জায়গায় এটা সিভিয়ারিটি হচ্ছে না, তো এটা ইনফেক্টিভিটি বেশি বাট কিন্তু সিভিয়ারিটি কম, আমরা ধরে নিতে পারি যে আমরা যদি আশা করবো আমরা ইনশাল্লাহ যে বাংলাদেশেও হয়তো বাড়লেও এটা সিভিয়ারিটি হবে না। আর আমরা যদি প্রোটেকশনগুলো নিতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা বাড়বেও না ইনশাল্লাহ। আচ্ছা, আর যেটা বলবেন যে আমি খুব সংক্ষেপে এই উত্তরটা আমাকে একটু দিবেন কাইন্ডলি। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কথা বলেছি আপনার সাথে, টেস্ট কখন করবে? অনেকে আছে আজকে জ্বর এসেছে, আমাকে আজকে জ্বর এসেছে, সে বলে যে আজকে করব না, 3-4 দিন পরে করব। বা যে ডেঙ্গুর দুটো টেস্ট আছে, একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি। এই টেস্ট দুটো আসলে কখন করা উচিত? কারো যদি আজকে জ্বর আসে সেক্ষেত্রে তার কখন করা উচিত? আচ্ছা, NS1 যেটা আমরা বলি, যেটা হচ্ছে বেস্ট ইনভেস্টিগেশন ফর ডেঙ্গি, এটা যদি আমরা বলি, এটা হচ্ছে যে আমরা বলা হয় যে আমরা 96 ঘন্টা পর্যন্ত করা যায়, কিন্তু আসলে 2 থেকে 3 দিনের মধ্যে করাটাই ভালো, কারণ এরপর থেকে এটার
এটা কমে যেতে থাকে, ফলস নেগেটিভ আসতে পারে। তাহলে আমরা সেই জন্য জ্বর আসা মাত্র যদি হাই গ্রেড ফিভার আমার চলে আসে, শরীর ব্যথা, একটু খাওয়া রুচি নাই, তাহলে আমার যদি মাংসে ব্যথা, জয়েন্টে একটু ব্যথা থাকে, বা এটা ক্ষেত্রে মাংসে ব্যথাটা বেশি থাকে, জয়েন্টে থাকে চিকুনগুনিয়াতে বেশি, সেক্ষেত্রে আমরা ডেঙ্গু এনিসনটা করে নিতে পারি, সাথে একটা সিবিসি করে নিতে পারি আমার বেস লাইন প্যারামিটারটা দেখার জন্য। কারণ ডেঙ্গিতে একটা জিনিস ফলো আপ করতে হয়, যেটাকে আমরা বলি হেমাটোক্রিটটাকে দেখতে হয় যে পার্সেন্টেজ কতটুকু বাড়লো, 20% বাড়লো কি বাড়লো না। তাহলে শুরুর দিন যদি আমি করে না নিই, তাহলে কিন্তু এটা আমি কম্পেয়ার করতে পারবো না। তাহলে শুরুতে আমি শুধু এই দুটো পরীক্ষার কথা বলি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি প্রশ্ন করলেন যে অ্যান্টিবডির একটা ব্যাপার থেকে যায়। অ্যান্টিবডিটা যদি বলি প্রাইমারি ইনফেকশন যদি হয়, জীবনের প্রথম ডেঙ্গি হয়, তাহলে সাধারণত 7 দিন পরে পজিটিভ আসে সাধারণত। তাহলে কোনটা পজিটিভ আসবে? IgM। আর যদি আমার সেকেন্ড টাইম ডেঙ্গু হয়, তখন কি হয়, 5 দিনের পরেই আপনার আইজিজিটা বাড়তে থাকে। এখন বাংলাদেশে আইজিজির কোনো টাইটার আমরা করি না, বাংলাদেশে করা হয় শুধু পজিটিভ আর নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ দিয়ে এইবারে ডেঙ্গি কিনে এটা বোঝা যায় না, কারণ একবার যার ডেঙ্গি হয়ে গিয়েছে তার আজীবন আইজিজি পজিটিভ থাকবে। তো যদি পজিটিভ থাকে তাহলে এটা দিয়ে বলা যায় না সেজন্য হচ্ছে কিনা। এবং যদি সেকেন্ড টাইম যদি ডেঙ্গু হয়, যেটা হচ্ছে খারাপ আমরা বলি, ইউজুয়ালি সেকেন্ড টাইমটা খারাপ হয়, ইউজুয়ালি ফার্স্ট টাইমটা হতে পারে, সেকেন্ড টাইমটা খারাপ বা থার্ড টাইমটা, তখন হবে কি IgM অ্যান্ড IgG বোথ উইল বি পজিটিভ। আপনারা যদি আমি 5-6 দিন মাথায় যদি গিয়ে করি, তাহলে এই জিনিসটা আমরা দুটোই আমরা পজিটিভ পাবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, নিউজ 24 দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।